হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে একটা প্রশ্ন আমাদের মাথায় আসছে, রিভিউ পিটিশন কতটা আশাবাদী? রিভিউ পিটিশন নিয়ে কতটা আশাবাদী এসএসসি 2016 কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা? সত্যি কি এখানে কোনো আশা আছে বা আশার আলো আছে? এই কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশন করছেন না কেন? কিংবা এসএসসি সত্যিকারে যদি কোট আনকোট যোগ্যদের পক্ষে হয়ে থাকে, তাহলে রিভিউ পিটিশন কবে করবে? কারা করবে? করলে কোনো ফল হবে কি? দেখুন, যেহেতু এটা আন্ডার দি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, এবং জুরিডিকশন তার সঙ্গে জুরিসপ্রুডেন্স আছে, জুরিসডিকশন কী হবে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু অ্যানালাইসিস করতে পারি। আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসেবে যে কোনো ব্যাপার নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি, ক্রস অ্যানালাইসিস করতেই পারি। আগে ভেবে নিই বা আগে আমরা ভাবি আসুন যে রিভিউ পিটিশন হচ্ছে না কেন। আগামী 14ই মে 2025 যিনি বর্তমানে আছেন সিজিআই, জাস্টিস সঞ্জীব খান্না মহোদয়, তিনি সুপার অ্যানুয়েশন নেবেন। তারপরে নতুন সিজিআই হবে। সংবিধানের 124 নম্বর ধারার 2 উপধারাতে, সেই 124 নম্বর ধারার 2 উপধারার রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে জাস্টিস বি.আর. গাভাই, যিনার এজলাস থেকে এই সুপ্রিম নির্দেশ বেরিয়েছে এবং যিনার এজলাসেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছে, তিনার এজলাসেই আবার রিভিউ পিটিশন একটা হাস্যকর সিদ্ধান্ত হবে। তার জন্যই আনসাপোর্টেড নিউজ যে আগামী 14ই মে 2025 পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে, মনে করা হচ্ছে তারপরে হয়তো এটা রিভিউ পিটিশন হতে পারে। ঠিক আছে, সুন্দর। আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে 14ই মের পরে কোনো একটা দিন রিভিউ পিটিশন হবে। সে এসএসসিও করতে পারেন, মধ্যশিক্ষা পর্ষদও করতে পারেন আন্ডার দি গাইডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজে করতে পারেন, আবার যোগ্য শিক্ষকরা তিনারা করতে পারেন, বা অন্য যে কেউ এই ক্যাভেটের মধ্যে আন্ডার দি জুরিসডিকশন, আন্ডার দি জুরিসপ্রুডেন্স করতে পারেন। তাহলে কি হবে? করলে কি কোনো পরিণতিপ্রাপ্ত হবে? আগে আমরা জানিয়ে আসুন যে রিভিউ পিটিশন নিয়ে সংবিধান কি বলছে। সংবিধানে 137 নম্বর ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্টকে এই রিভিউ পিটিশনের একটা ক্ষমতা দেওয়া আছে। কি ক্ষমতা? না, সুপ্রিম কোর্ট অ্যালাউজ পার্টিজ টু রিকোয়েস্ট এ রিভিউ of a judgment or order only on specific grounds. জাজমেন্ট আলাদা, অর্ডার আলাদা। তাই জাজমেন্ট হোক বা অর্ডার হোক, যেটা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে, তার পরিপ্রেক্ষিতে পার্টিজকে অনুমতি দেওয়া আছে, তারা যে কেউ রিভিউ পিটিশন করতে পারে সংবিধানে 137 নম্বর ধারা অনুযায়ী। তবে আমি আবেগের বশে একটা রিভিউ পিটিশন করে ফেলবো যে বাবু আমারটা রিভিউ করে দেন, ন, তাহলে এর কি নিশ্চয়ই কোনো যথাবিহিত সূত্র আছে? কি সূত্র আছে? না, রিভিউ পিটিশন করতে গেলে 3টে সূত্র দেওয়া আছে, তার বাইরে আপনি করতে পারবেন না। কি 3টে সূত্র? 1 নম্বর, ডিসকাভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার অফ এভিডেন্স। যে ভাই কোনো একটা তথ্য প্রমাণ যেটা আগে আমাদের কাছে ছিল, কিন্তু সেটা আমরা সেই সময় খুঁজে পাইনি, যেটা সত্য এবং ইম্পর্টেন্ট ম্যাটার, যেটা কোনো কারণে রয়ে গেছে, সেটা সম্পূর্ণ নতুন। যে তথ্য আমরা দিয়েছি, যার ভিত্তিতে জাজমেন্ট হয়েছে বা অর্ডার হয়েছে, সেগুলো বাদ দিয়ে কোনো নতুন তথ্য আমাদের কাছে আছে, যেটা আমরা কোনো কারণে এরোনিয়াসলি আমরা জমা দিতে ভুলে গেছি, তাহলে অবশ্যই রিভিউ পিটিশন পরিণতি প্রাপ্ত পাবে। 2 নম্বর, এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। এটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। কোনো একটা রেকর্ডে ফেসে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তাই অ্যাপারেন্ট এরর রয়ে গেছে, অ্যাপারেন্টলি এরর রয়ে গেছে। কীরকম অ্যাপারেন্টলি এরর? সেখানে কোনো কিছু একটা মেল লিখতে গিয়ে ফিমেল হয়ে গেছে, ম্যান লিখতে গিয়ে বা মেন লিখতে গিয়ে ওমেন হয়ে গেছে, ম্যান লিখতে গিয়ে ওমেন হয়ে গেছে, বা কাউ লিখতে গিয়ে ক্যাট হয়ে গেছে, ক্যাট লিখতে গিয়ে ডগ হয়ে গেছে। এটাকে আমি একটা মানে কী বলবো একটা হাইপোথেটিক্যালি বলছি। ধরুন প্রিন্ট করতে গিয়ে কোনো একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, মিসস্পেলড হয়ে গেছে, অ্যাপারেন্ট এরর। কোনো একটা মহিলাকে নিয়ে বিচার হচ্ছে, সে মহিলার ওমেন লিখতে গিয়ে ডব্লিউ ওটা উড়ে গেছে, কোনো কারণে প্রিন্টিং মিটে এমএন ম্যান লেখা হয়ে গেছে। তাহলে সেটা হচ্ছে অবশ্যই অ্যাপারেন্ট এরর, তাহলে সেটা অবশ্যই পরিণতি প্রাপ্ত পাবে, তাহলে সেটা অবশ্যই কাজ দেবে। সেটা হচ্ছে রিভিউ পিটিশনের অবশ্যই কিন্তু অ্যাপারেন্ট এরর। আর 3 নম্বর হচ্ছে এনি আদার সাফিসিয়েন্ট ডকুমেন্টস, যে অন্য কোনো যথোপযুক্ত ডকুমেন্ট যেটা নিঃসন্দেহে যথেষ্ট, যে কোনো কারণে আগে আমরা পেজ হয়তো পাইনি, এবার নতুন করে আমরা জমা দিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট। তাহলে এই মাত্র 3টে ক্ষেত্রে রিভিউ পিটিশন কার্যকর হবে। এসএসসি 2016 যে 25,752 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যেখানে কোট আনকোট যোগ্য, তাদের ক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশন তাহলে অবশ্যই পরিণতিপ্রাপ্ত হবে, ওনারা আবার সম্মানের সঙ্গে বিদ্যালয়ে ফিরতে পারবে। তবে এসএসসি বা ডব্লিউবিবিএসসি যে ঘটনাগুলো করে রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের সন্দেহ হচ্ছে যে এটা কোনো পরিণতিপ্রাপ্তি হবে কিনা। কারণ মডিফিকেশান অ্যাপ্লিকেশনের সময় মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জমা দিয়েছে যে আমার নন টেন্টেড লিস্ট 17,206 জন, যারা অ্যাপয়েন্টিজ নট ফাউন্ড টু বি টেন্টেড। ডব্লিউবিবিএসসি কিন্তু একবারও বলেনি যে নন টেন্টেড অ্যাপয়েন্টিজ বা দোজ আর নন টেন্টেড বা দিজ আর নন টেন্টেড। কী বলেছে ভাষাটা? অ্যাপয়েন্টিজ নট ফাউন্ড টু বি টেন্টেড। অর্থাৎ এই সমস্ত ইনকামব্যান্ট যাদেরকে কলুষিত বলে চিহ্নিত মনে হচ্ছে না, কলুষিত নয় আর কলুষিত মনে চিহ্নিত হচ্ছে না, দুটো আলাদা কথা। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে 17,206 জন আছে নন টেন্টেড। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ যে মানে এসএসসি আবার যখন মানে এই তথ্য দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, আবার এসএসসি 2 দিন আগে যে এডুকেশন ডিপার্টমেন্টকে তথ্য পাঠিয়েছে, সেখানে তারা বলছে 19,296 জন যোগ্য আছে, 6,296 অযোগ্য। তাহলে বাকি ফিগারটা কি মিলছে? সেখানে একটা অসঙ্গতি রয়ে যাচ্ছে। আবার এসএসসি যে তথ্য আগে দিয়েছিল নবম দশমের ক্ষেত্রে 11,425 এবং 11-12 ক্ষেত্রে 5,557 যোগ করলে কিন্তু একটা অন্য ফিগার হচ্ছে। তাহলে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে তথ্য দিয়ে রেখেছে, তখন সেগুলো কিন্তু আবার একটা ক্ল্যারিফিকেশনের প্রশ্ন আসবে। এবং যদি কোর্ট আবার বিরক্ত হয়ে যায় যে কী ব্যাপার, আগে তথ্য এখন তথ্য, তাহলে কিন্তু অন্য কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনা কোনোভাবেই আশাপ্রদ নয় বা শোভনীয় নয়। যাক, আমাদের দেখার বিষয় যে রিভিউ পিটিশন আদৌ হয় কিনা এবং হলে সেটা কোন দিকে যায়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।